Hello students, how are you? I am fine. I hope you are fit and fine. Now let's start the class. আমরা গতদিনে কি করেছি? আমরা গতদিনে রাইট ফর্ম অফ ভার্ব নিয়ে শুরু করেছিলাম এবং আমরা অলরেডি দুটো নিয়ম শিখেছিলাম। আজকে আমরা আরো কিছু নিয়ম সম্পর্কে জানবো। এখন দেখো, একটা সেন্টেন্সে যদি always, regularly, sometimes, often, generally, daily, everyday, normally, occasionally ইত্যাদি থাকে তাহলে সেটা হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। সেই সাথে তোমাদেরকে মনে রাখতে হবে যে এখানে কোনো সময়ের কথা উল্লেখ থাকবে না। তাহলে কি হবে, যদি একটা সেন্টেন্সে সময়ের কথা উল্লেখ না থেকে এই অলওয়েজ, রেগুলারলি, সামটাইমস, অফেন, জেনারেলি থাকে, এগুলো জাস্ট তোমাদেরকে মেমোরাইজ করতে হবে যে এগুলো যদি থাকে তাহলে এবং সময়ের উল্লেখ না থাকে তাহলে আমাকে সেন্টেন্সটাকে প্রেজেন্ট ইনডিফিনিটে করতে হবে। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিটে করতে গেলে আমরা কি জানি যে আমাদেরকে সাবজেক্ট বসাতে হবে, ভার্ব যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় এস বা ইএস করতে হবে এবং তারপরে আমাকে এক্সটেনশনে যেতে হবে। তাহলে দেখো, হি অলওয়েজ, হি সাবজেক্ট আছে, অলওয়েজ লার্ন ব্র্যাকেটে আছে হিজ লেসন। তাহলে আমরা আগেই জেনেছি, আমরা রুলে জেনেছি যে আমাদের যদি সেন্টেন্সে যদি অলওয়েজ থাকে তাহলে আমাকে ভার্বটা যদি প্রেজেন্ট ইনডিফিনিটে থাকে তাহলে ভার্বের শেষে কি করতে হবে, এস বা ইএস বসাতে হবে। তাহলে আমাদেরকে এখানে কি করতে হবে, লার্নের জায়গায় বসাতে হবে লার্নস। এগেইন, a good boy prepare his lesson regularly. এটা কি ইউজুয়াল একটা হ্যাবিচুয়াল ফ্যাক্ট যে একটা ভালো ছেলে তার পড়াশোনা কি করে, সব সময় করে। তাহলে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। তাহলে যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকে তাহলে আমাদেরকে কি বলছে যে সেন্টেন্সটাকে আমাকে কি করতে হবে, ভার্বের শেষে এস বা ইএস করতে হবে এবং কি করা হচ্ছে, রেগুলারলি আছে। তাহলে অলওয়েজ, রেগুলারলি, সামটাইমস এগুলো থাকলেই আমাদেরকে প্রেজেন্ট ইনডিফিনিটে করতে হবে এবং থার্ড পারসন থাকলে আমাকে ভার্বের শেষে এস বা ইএস বসাতে হবে। আবার দেখো, বর্তমানে কোনো কাজ চলছে, নাও, অ্যাট দিস মোমেন্ট, অ্যাট প্রেজেন্ট, এই কথাগুলো যদি থাকে তাহলে আমাকে কি করতে হবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করতে হবে। আমরা কি জানি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা কি? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট, সাবজেক্টের পরে এম, ইজ, আর, মূল ভার্বের সাথে আইএনজি যোগ, তারপরে বাকি অংশ। তাহলে আমাকে কি বলছে যে একটা সেন্টেন্স আমাকে দিল কিন্তু সেইটা বর্তমানে কোনো কাজ চলছে বুঝাচ্ছে, আরো বলল যে নাও কথাটা আছে বা অ্যাট দিস মোমেন্ট কথাটা আছে বা অ্যাট প্রেজেন্ট কথাটা আছে কিন্তু কাজটা চলমান, তাহলে আমাকে সেইখানে কি করতে হবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে করতে হবে। তাহলে উই লার্ন দ্য রুলস অফ ভার্ব অ্যাট দিস মোমেন্ট, আমরা এই মুহূর্তে ভার্বের নিয়মগুলো শিখতেছি। এই যে করছি, কাজটা চলমান, তাহলে আমি কি বললাম, তাহলে সেটাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস করতে হবে। সাবজেক্ট আছে উই, তাহলে আমাকে কি করতে হবে, ভার্ব আমরা জানি সাবজেক্ট যদি প্লুরাল থাকে ভার্বও প্লুরাল হবে, বসালাম আর। মূল ভার্ব কি ছিল, লার্ন, তাহলে মূল ভার্বের সাথে আইএনজি যোগ করলাম, তাহলে উই আর লার্নিং দ্য রুলস অফ ভার্ব এট দিস মোমেন্ট। ক্লিয়ার? এগেইন, আবার যদি একটা সেন্টেন্সে জাস্ট নাও, এভার এই জাতীয় কথাগুলো থাকে, লেটলি, রিসেন্টলি থাকে, তাহলে সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হয়। প্রেজেন্ট পারফেক্ট টেন্স করতে গেলে আমরা কি জানি, সাবজেক্ট হ্যাভ বা হ্যাজ, মূল ভার্বে পাস্ট পার্টিসিপল। দেখো, আই সি হিম রিসেন্টলি, তাহলে কি হলো, এখানে আছে রিসেন্টলি, এই কথাটা আছে, যখন এই কথাটা থাকবে তখন তাহলে আমাকে কি করতে হবে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে করতে হবে। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে করতে গেলে কি হবে, আমাকে বলা হচ্ছে স্ট্রাকচার অনুযায়ী সাবজেক্টের পরে হ্যাভ, হ্যাজ, মূল ভার্বে পাস্ট পার্টিসিপল বসতে হবে। তাহলে আমি বসালাম আই, তাহলে আমরা জানি আয়ের পরে সবসময় হ্যাভ বসে। মূল ভার্ব ছিল সি, তাহলে পাস্ট পার্টিসিপল আসলো সিন। দ্বিতীয় সেন্টেন্সে দেখো, উই অলরেডি ফিনিশ আওয়ার হোমওয়ার্ক, অলরেডি কথাটা আছে, তাহলে আমরা রুলে কি জেনেছি, যে আমরা জেনেছি যে যদি অলরেডি কথাটা থাকে আমাকে সেই সেন্টেন্সটাকে প্রেজেন্ট পারফেক্ট স্ট্রাকচারে ফেলতে হবে। তাহলে আমরা কি করলাম,
প্রথমে উই, এর পরে আমাকে অ্যাগ্রি করবে হ্যাভ, উই হ্যাভ অলরেডি ফিনিশড আওয়ার হোমওয়ার্ক। তাহলে আমাদের বোর্ডে কি কি নিয়ম আছে? যদি একটা সেন্টেন্সে আমার অলওয়েজ, রেগুলারলি, সামটাইমস, অফেন, জেনারেলি, ডেইলি কথাটা থাকে তাহলে সেটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে হবে। গেল। আবার কি বলা হচ্ছে? যদি একটা সেন্টেন্স আমার বর্তমানে চলছে এরকম কোনো কাজ করা বোঝায় তাহলে সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াসে করতে হবে। সাবজেক্টের পরে অ্যামিজার আসবে, মূল ভার্বের সাথে আইএনজি যোগ হবে। আবার কি বলা হচ্ছে? যদি একটা সেন্টেন্সে জাস্ট, জাস্ট নাও, এভার, লেটলি এ জাতীয় থাকে তাহলে সেই সেন্টেন্সটা করতে হবে প্রেজেন্ট পারফেক্টে। প্রেজেন্ট পারফেক্ট করতে গেলে তোমাদেরকে কি করতে হবে? সাবজেক্টের পরে হ্যাভ বা হ্যাজ, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। এরপরে আমরা চলো অন্য নিয়মগুলোতে চলে যাই। যদি আমাদের একটা অতীত, অতীত মানে কি? গত, যেটা আমাদের আগে হয়ে গেছে। যদি একটা সেন্টেন্সে আমাদের অতীত নির্দেশক কথা থাকে তাহলে সেই সেন্টেন্সটাকে আমাকে করতে হবে পাস্ট ইনডিফিনিট টেন্সে। দেখো স্টুডেন্ট, এখন বলা হচ্ছে যদি কোনো সেন্টেন্সে অতীত নির্দেশক কথা থাকে তবে সেই সেন্টেন্সটাকে আমাকে পাস্ট ইনডিফিনিট টেন্সে করতে হবে। এখন আমি কিভাবে বুঝবো যে সেটা পাস্টে হবে? সেটা বোঝার সহজতম উপায়, আমাদের সে সেন্টেন্সে অতীত নির্দেশক কিছু কথা থাকবে। লাস্ট ডে, লাস্ট মান্থ, লং এগো, ইয়েস্টারডে এই জাতীয় কথাগুলো থাকবে। যেমন ধরো আই কাম হোম ইয়েস্টারডে, তাহলে ইয়েস্টারডে আছে, ইয়েস্টারডে মানে গতকাল, তাহলে গতকাল বুঝালেই বুঝতে হবে আমাকে সেটা করতে হবে পাস্ট ইনডিফিনিটে। আমরা পাস্ট ইনডিফিনিটের স্ট্রাকচার জানি, সাবজেক্টের পরে ভার্বের পাস্ট ফর্ম, সাবজেক্টের পরে ভার্বের পাস্ট ফর্ম। তাহলে কামের পাস্ট ফর্ম কি? কেম। কামের পাস্ট ফর্ম হচ্ছে কেম। আবার দেখো লং এগো, বহুদিন আগে, দিয়ার, বি এ কি, বি এর পাস্ট ফর্ম কি? ওয়াজ। তাহলে কি হলো? লং এগো দিয়ার ওয়াজ এ কিং।
এখন দেখো, যদি একটা সেন্টেন্সে হ্যাভ, হ্যাজ, হ্যাড থাকে তাহলে কি হলো, আমরা খুব ছোটবেলা থেকে জানি, যদি একটা সেন্টেন্সে হ্যাভ, হ্যাজ, হ্যাড থাকলে ভার্বের, ব্র্যাকেটের ভার্বের পাস্ট পার্টিসিপল হয়। উই হ্যাভ মেড হিম ক্যাপ্টেন, তাহলে হ্যাভ আছে, তাহলে মেকের পাস্ট পার্টিসিপল কি, মেড। তাহলে কি হলো, যে যদি একটা সেন্টেন্সে আমার হ্যাভ, হ্যাজ, হ্যাড থাকে তাহলে ব্র্যাকেটের যে ভার্বটা আছে তাহলে আমাকে সেটাকে করতে হবে পাস্ট পার্টিসিপল। আবার শি হ্যাজ ডু হার হোমওয়ার্ক, হ্যাজ আছে, তাহলে আমরা কি শিখলাম, যে এখানে হ্যাজ থাকলে আমার ব্র্যাকেটের যে ভার্বটা আছে তার পাস্ট পার্টিসিপল করতে হবে। তাহলে ডু এর পাস্ট পার্টিসিপল ডান, শি হ্যাজ ডান হার হোমওয়ার্ক। আবার দেখো, কোনো সেন্টেন্স যদি শুরু হয় উড দ্যাট দিয়ে তাহলে সাবজেক্টের পরে আমার বসবে কুড এবং প্রদত্ত যে ভার্বটা থাকবে, ব্র্যাকেটের যে ভার্বটা থাকবে তার প্রেজেন্ট ফর্ম বসবে। আবার বলতেছি যে যদি একটা সেন্টেন্সে উড দ্যাট থাকে তাহলে সাবজেক্টের পরে আমার কুড বসবে, কুড বসে আমার যে ব্র্যাকেটে ভার্বটা থাকবে তার প্রেজেন্ট ফর্ম বসবে। তাহলে আমি কি বলতে পারি, উড দ্যাট, আই বসালাম, কুড বসালাম, ভার্বে প্রেজেন্ট ফর্ম বসালাম। তাহলে স্টুডেন্ট দেখো, উড দ্যাট আই কুড গো টু কলেজ। আমরা মোটামুটি যে নিয়মগুলো আমার প্যাসেজ রাইট ফর্ম অফ ভার্ব করতে আসে সেইগুলো আমি এখানে করাবো। এইখানে করানোর পরে আমি নিয়ম বোর্ডে তোমার প্যাসেজ করাতে করাতে যখন আবার আসবে তখন সেই নিয়মগুলো, অতিরিক্ত নিয়মগুলো শেখাবো। কারণ এতগুলো নিয়ম শেখানো বা বোর্ডে লিখে শেষ করা যাবে না। যদি একটা সেন্টেন্সে টু বি থাকে অথবা হ্যাভিং থাকে তাহলে আমাকে কি করতে হবে, তাহলে টু বি বা হ্যাভিং যুক্ত যদি সেন্টেন্স থাকে তাহলে এর পরে যে মূল ভার্ব থাকবে তার আমার পাস্ট পার্টিসিপল, মূল ভার্বের সাথে আমার পাস্ট পার্টিসিপল করতে হবে। যেমন আমাদের যে 11 নম্বর রুলটা আছে, আমরা যখন প্যাসেজ রাইট ফর্ম অফ ভার্ব করতে যাব আমাদের এইটা থেকে একটা থাকে, এই রুলটা প্রায়শই আমাদের আসে, কাজে আমাদেরকে এই নিয়মটা আরো বেশি করে, এই ওয়ার্ডগুলো বেশি করে মনে রাখতে হবে। এগুলোর মধ্যে কি আছে, মাইন্ড আছে, উইদাউট আছে, কুড নট হেল্প আছে, উইথ এ ভিউ টু আছে। আমরা তোমাদেরকে কি শিখাই, আমরা শিখাই যে টু এর পরে সবসময় ভার্বের বেস ফর্ম অফ ভার্ব বসে, কিন্তু কিছু ইডিয়াম এন্ড ফ্রেজ আছে যার শেষে আমরা কি করতে পারি, মূল ভার্বের সাথে আইএনজি যোগ করতে পারি। প্রায়শই আমাকে এই প্রশ্নের সম্মুখীন হতে হয় যে ম্যাডাম আপনি তো বলেছেন টু এর পরে ভার্ব প্রেজেন্ট ফর্ম বসে, তাহলে আপনি এখানে
কেন বসালেন? তাহলে আমাদের কিছু নিজস্ব রুলস অ্যান্ড রেগুলেশন আছে যে যেখানে যখন টু থাকবে, টু থাকা সত্ত্বেও আমাকে সেখানে কি করতে হবে? মূল ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। এখন দেখো আমরা কি দেখলাম, যে যদি টু বি এবং হ্যাভিং থাকে, এরপরে মূল ভার্ব যদি থাকে, তাহলে সেই মূল ভার্ব, যে ব্র্যাকেটে যে মূল ভার্বটা থাকবে তার আমার পাস্ট পার্টিসিপল করতে হবে। তাহলে কি হবে? যদি হ্যাভিং কথাটা থাকে তারপর পরে আমার ভার্বটা থাকে, তাহলে সেই ভার্বটাকে আমার পাস্ট পার্টিসিপল করতে হবে। তাহলে হি র্যান অ্যাওয়ে হ্যাভিং টেক দ্য মানি। তাহলে আমরা কি জানলাম? একটু আগে শিখলাম কি, যদি হ্যাভিং থাকে তাহলে আমাকে সেটাকে করতে হবে পাস্ট পার্টিসিপল। তাহলে টেক টু টেকেন, তাহলে টেকের পাস্ট পার্টিসিপল কি? টেকেন। আবার দেখো, দ্য প্রিন্সিপাল ডিজার্ভ দ্য নোটিশ বোর্ড দ্য নোটিশ টু বি। তাহলে আমাকে কি বলছে? এখানে টু বি আছে, টু বি থাকলে আমার ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম করতে হবে। হ্যাং এ পাস্ট পার্টিসিপল ফর্ম হাং, HUNG। আবার বলছে যে প্রদত্ত যে ভার্বটা থাকবে, প্রদত্ত সেন্টেন্সে যে ভার্বটা থাকবে তার পূর্বে, তার আগে যদি মাইন্ড, উইদাউট, ক্যান নট হেল্প, কুড নট হেল্প, উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, উড ইউ মাইন্ড, গেট ইউজ টু থাকে, বা প্রিপোজিশন ফর, অফ এই জাতীয় কথা থাকে, তাহলে ব্র্যাকেটের ভার্বের সাথে আমাকে কি করতে হবে? আইএনজি যোগ করতে হবে। এখন দেখো, উইথ এ ভিউ টু, এটা একটা ইডিয়ম এন্ড ফ্রেজ, এটার মানে হচ্ছে কোনো উদ্দেশ্যে। লুক ফরওয়ার্ড টু, খুব গভীর আগ্রহে কোনো অপেক্ষা করা। উড ইউ মাইন্ড মানে কোনো কিছু মনে না করা। এখন বলা হচ্ছে যদি এই জাতীয় ওয়ার্ড গুলো থাকে, সেই সাথে তোমাকে মনে রাখতে হবে প্রিপোজিশন ফর, অফ এগুলো যদি থাকে, তারপর পরে যদি আমার ভার্ব থাকে, তাহলে সেটা শেষে আমাকে আইএনজি যুক্ত করতে হবে। I went to the new market with a view to buying some books. তাহলে আমরা আজকে কি জানলাম? প্রেজেন্ট কন্টিনিউয়াস সম্পর্কে জানলাম। হ্যাভ, হ্যাজ, হ্যাড থাকলে পাস্ট পার্টিসিপল বসবে সেটা জানলাম। পাস্ট পারফেক্টের স্ট্রাকচার সম্পর্কেও কিছু জানলাম। সেই সাথে আমরা জানলাম টু বি, হ্যাভিং থাকলে কি হবে। মূলত আমার 11 নম্বর নিয়ম থেকে একটা না একটা সেন্টেন্স আমরা পেয়েই থাকি। আজকে এ পর্যন্তই থাকলো। আমি আশা করব যে তোমরা গতদিন 1 থেকে 11 পর্যন্ত যে রুলসগুলো আছে সেগুলো সমস্ত কিছুই তোমরা চর্চা করবে, বাসায় দেখবে। তাহলে পরবর্তীতে আমি যখন প্যাসেজ করাবো তাহলে সেটা তোমাদের জন্য সুবিধা হবে। আর ভবিষ্যতে কি হবে? ধরতেও তাড়াতাড়ি তোমরা পারবা। তোমরা ভালো থাকবা, তোমরা সুস্থ থাকবা। আজকে এ পর্যন্তই। সবাই বাসায় নিরাপদে থাকো। আল্লাহ হাফেজ।